আসসালামু আলাইকুম। আজকে আমাদের ৬ষ্ঠ ক্লাস। আমরা বিগত ৫ টা ক্লাস করেছি। আজকে আমাদের ৬ষ্ঠ ক্লাস। আজকে আমাদের ক্লাসের যে জিনিসগুলো থাকছে। পেজের কভার যেটা আমরা গত ক্লাসে দেখাইনি আপনাদেরকে সেটা আজকে দেখিয়ে দিব। তারপরে ইনস্টিটিউশনের বেশ কিছু অংশ ছিল বাকি সেগুলো দেখায় দিব। লিঙ্কের বেশ কিছু অংশ আছে বাকি সেগুলো দেখায় দিব। এমনকি ফুটার এবং হেডার এমনকি পেজ নাম্বারগুলো আজকে আমরা দেখছি ক্লাসে। চলুন ওপেন করছি। ইনসার্টে গিয়েছিলাম আমরা। ইনসার্টে গিয়ে টেবিল এমনকি পিকচার এই অংশগুলো দেখেছিলাম। আইকন মডেল এগুলো দেখেছিলাম আমরা গত ক্লাসে। আজকে আমরা এট ফার্স্ট এইখানকার যদি ইয়াগুলো নিয়ে কথা বলি একটু যে কাভার, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, তারপর হচ্ছে পেজ ব্রেকেন। এটার জন্য আমরা একটা পেজ দিচ্ছি। এখান থেকে সাপোজ এটা আমরা কপি করলাম। কপি করে আমরা এখানে নিয়ে চলে আসলাম। এটা সাধারণভাবে বসায় দিলাম আমরা। ঠিক আছে? এরপরে এটাকে আরেকটা কপি করে দিলাম। সেম অনলি টেক্সট। ওকে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো টেক্সট আছে আমার। টেক্সট থাকার পরে আমরা চাচ্ছি এটা আমার একটা গল্পের বই বানাচ্ছি। সাপোজ আমরা এটা একটা কাভার পেজ থাকার কথা। তাহলে কাভার পেজটা আমরা কি করতে পারি? এখান থেকে আমাদের ইচ্ছামতো বিভিন্ন ধরনের এখানে কাভার পেজ রয়েছে। সেই কাভার পেজগুলো আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুসারে। ধরেন এই কাভার পেজটা আমাদের ভালো লাগলো। তাহলে এটা কি হবে? আমাদের কাভার পেজ হবে। এখানে আপনি ডকুমেন্টের নাম দিতে পারেন, এখানে ডেট দিতে পারেন। এখানে কোনো এক্সট্রা নাম থাকলে বা স্লোগান থাকলে সেটা ইউজ করতে পারেন। ঠিক আছে? বা যদি না লাগে তাহলে ডিলিটও করে দিতে পারেন আপনি। কিবোর্ড থেকে ডিলিট সিলেক্ট করবেন বা এরকম করে ডিলিট করে দিতে পারেন। ওকে? তাহলে বা আমরা নিজেদের মতো সাজিয়ে নিতে পারি। নিজেদের মতো কিভাবে পেজটা বানিয়ে নিতে পারি? যেমন আমরা শেপ ব্যবহার করা শিখব আজকে। শেপ ব্যবহার করে আমরা কি করতে পারি? ডিজাইন করতে পারি। যেমন এই যে ডিজাইনগুলো করছে এগুলো। তো সবগুলো কিন্তু শেপ ইউজ করা। ঠিক আছে? তো সব কি করছে? শেপ ব্যবহার করছে। তো এট ফার্স্ট আমরা কি করলাম? এখান থেকে শেপ ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারি। বিভিন্ন ধরনের এরকম শেপ নিয়ে আসতে পারি আমরা এখান থেকে নিয়ে এসে ডিজাইন করতে পারি। যেগুলো আমরা শেপ যখন ব্যবহার করব তখন আপনি মোটামুটি বুঝতে পারবেন। সেটা কি করতে পারেন? আপনি এখান থেকে আবার সেভ করে রেখে দিতে পারেন। ঠিক আছে? যদি এক্সট্রা কোনো আপনি পেজ তৈরি করেন তখন দেখবেন কি সেভ অপশনটা ওপেন হয়ে যাবে। এখানে যে সেভ অপশনটা আছে সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনি ইউজ করতে পারবেন। বা এখানে আপনি মরে গেলে আরো ভালো, ভালো বেটার আপনি কি পাবেন? কাভার পাবেন। যেটা কি করে আমাদের ১ম পেজটা অ্যাসাইনমেন্ট হতে পারে, সেটা কোনো বইয়ের কাভার পেজ হতে পারে। বিশেষ করে আমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে আমরা কি করি? কাভার পেজটা ইউজ করে থাকি বা বিভিন্ন আপনি প্রেজেন্টেশনের ক্ষেত্রেও কাভার পেজ ইউজ করতে পারেন। বা আমার লাগছে না কাভার পেজটা আমরা এখান থেকে রিমুভ করে দিলাম। তাহলে কাভার পেজটা চলে গেল। আশা করি কাভার পেজ কি জিনিস সেটা আপনারা বুঝতে পেরেছেন। ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ কি? সাপোজ আমি কি করছিলাম যে একটা গল্প লিখলাম যে ১ নাম্বার গল্প আমার। ১ নাম্বার গল্প লেখার পরে আমরা কি করেছি? এতদূর আমার গল্পটা শেষ হয়ে গেছে। আমি চাচ্ছি যে এই গল্পর পরে আমি অন্য কিছু করব বা একটা ছবি এড করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি একটা নতুন পেজ দিতে চাচ্ছি এইটার পরে। এই ১ নাম্বার গল্প শেষ হওয়ার পরে আমি একটা নতুন পেজ নিতে চাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি তাহলে দেখেন কি আমার একটা নতুন পেজ চলে আসছে ২ টার মাঝখানে। ঠিক আছে? যদি আমরা একটু ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। দেখেন এটা একটা গল্প ছিল। তারপর কি করছে? এখানে একটা পুরা নতুন একটা পেজ দিছে। তারপরে থেকে আবার শুরু হইছে। আশা করি মোটামুটি একটু বুঝতে পেরেছেন যে আমার কি হবে যদি আমি কোনো জায়গায় কার্সর রেখার পর যদি এখানে ক্লিক করি, তাহলে সেটার পর আমাকে একটা নতুন পেজ দিয়ে দিবে। ঠিক আছে? এটারও সেম একই কাজ তবে ভিন্নতা আছে। ভিন্নতা কি? আমরা যদি কাজ করি তাহলে বুঝতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি, এখানেও কি করেছে? আমাকে একটা পেজ দিয়েছে। কিন্তু আমাকে নতুন কোনো পেজ দেয় নাই। শুধু কি করছে? আমার পেজটাকে ভেঙে একটু আলাদা করে দিয়েছে। দেখুন। যে এইখানে যদি আমরা খেয়াল করি, এখানে কি করছে? শুধু এই পেজের পরে সে একটা নতুন পেজ নিয়েছে, সেখানে শুধু আমার টেক্সটগুলো শুরু করছে। এইটা হচ্ছে আমার পেজ ব্রেকিং এর কাজ। যে এইখান থেকে তারা ভেঙে পরবর্তী পেজে চলে যাবে। আর যদি আমরা নিউ ব্ল্যাঙ্ক পেজ দিই তাহলে এইটার মাঝখানে কি হবে? একটা নতুন পেজ চলে আসবে। ঠিক আছে? যে ২ টা লেখা আছে, ২ টা লেখার পরে কি আসবে? একটা নতুন পেজ চলে আসবে। এটুকুনি হচ্ছে ২ টার ভিতরে পার্থক্য। সাধারণত আমরা ব্ল্যাঙ্ক পেজটা খুব কম ইউজ করি। কি ইউজ করি আমরা? পেজ ব্ল্যাঙ্কটা বেশি ইউজ করে থাকি। যে পেজ ব্রোক। ঠিক আছে? এটা আমরা ভাঙি পেজটাকে আসলে যেখান থেকে ভেঙে আমরা নিয়ে চলে যাই। এটা একটা কিবোর্ড কমান্ড আছে। সেটা হচ্ছে কন্ট্রোল এন্টার। এখান থেকে যদি আমরা কন্ট্রোল এন্টারও প্রেস করি তাহলে কি হচ্ছে? ঠিক একই কাজটাই হচ্ছে। আশা করি একটু বুঝতে পেরেছেন আপনারা ৩ টার কাজ। এটা কভার, এটা আপনার ২ টা লেখার মাঝখানে নতুন পেজ জয়েন্ট ইনসার্ট করে দিবে এবং কি এটা কি করবে? আপনার ২ টা প্যারাকে আলাদা একটা পেজে নিয়ে যাবে। এই। আশা করি
সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাদের কমেন্টে জানাবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব আমরা। আচ্ছা, এরপর যাচ্ছি আমরা কোথায়? শেপে। শেপের জন্য আমরা সবকিছু এখানে রিমুভ করে দিলাম। শেপ চলে আসলাম আমরা ইনসার্টে। আমরা পিকচার, আইকন, 3D শেষ করেছিলাম। শুধু শেপটা বাকি ছিল। আমরা শেপটার কথা বলি। শেপ কি? শেপ দিয়ে সাধারণত আমরা এই ধরনের ডিজাইনগুলো করতে পারবো। ঠিক আছে? যেমন ধরেন আমি এই পতাকাটা বানানোর চেষ্টা করতেছি। যেমন আমরা বিভিন্ন কাজ যখন করি তখন কিছু ডিজাইন আমাদের করা লাগে। বিশেষ করে যখন আমরা ধরেন কোনো একটা স্কুলের পোস্টার বানাচ্ছি, তখন কি লাগে? এরকম পতাকা আমাদের দেখায় দেয়া লাগে। ঠিক আছে? সেটা আপনি এখানে তৈরি করতে পারবেন বা বিভিন্ন ক্ষেত্রে আপনি শেপটা ব্যবহার করতে পারবেন। যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, এইটা। যেমন আমরা অনেক সময় এরকম ফ্লো চার্ট বানাই। ঠিক আছে? এরকম ফ্লো চার্ট বানায় থাকি, যেটা আমাদের বিভিন্ন কাজকে উপস্থাপন করে। বিশেষ করে যখন আইসিটি পড়েছি সেখানেও আমরা দেখেছি এরকম ফ্লো চার্ট। এরকম ফ্লো চার্টগুলো কি করতে পারবো? আমরা এই শেপগুলোর মাধ্যমে তৈরি করতে পারবো। চলুন চলে যাচ্ছি। এখানে চলে আসলাম শেপ। এট ফার্স্ট যদি আমরা একটা পতাকা বানাই, তাহলে পতাকা যদি একটু ঢেউ আকারকৃতি থাকবে, তাহলে যদি আমরা প্রথমে একটু সোজাই বানাই। সোজা বানাইলাম, তাহলে এটা শেপ চলে আসতো। শেপ অপশন আসার সাথে, সাথে দেখবেন কি এখানে একটা শেপ ফরম্যাট নামে একটা নতুন অপশন ক্রিয়েট হয়ে যাবে। এখানে এসে আমরা এই শেপকে এডিট করতে পারবো। যেমন এই শেপটাকে আমি কি করতে চাচ্ছি? যে এই শেপটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমি কি করতে পারবো? এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। যেখানে যাবে চুজ করলাম, যেটা কি হবে? সবুজ কালার হবে। এটার চারপাশে একটা কালো বর্ডার আছে। আমি বর্ডারটা চাচ্ছি না। আমি এখান থেকে এটাকে না বর্ডার করে দিলাম। ঠিক আছে? তাহলে এটা একদম পুরো সলিড কালার হয়ে যাচ্ছে। একটা শেপ গেল। আমি চাচ্ছি এটার উপরে একটা পতাকা আর্ট করতে। তাহলে কি আসলে একটা শেপ নিয়ে আসতেছি। কিন্তু বৃত্তটা আমার কি হচ্ছে না? সোজা হচ্ছে না। সেজন্য আমি কি করব? শিপ ধরে যদি আমি বৃত্তটা দিই, তাহলে কি হবে? বৃত্তটা একদম সোজা হয়ে যাবে। এখানে বসাইলাম। দেওয়ার পর আমি রেড কালার করে দিচ্ছি। এটার চারপাশে একটা ব্ল্যাক দেখতে পাচ্ছি আমরা। সেটা যদি বাদ দিতে চাই, তাহলে আবার আউটলাইন থেকে নো লাইন। তাহলে দেখেন কি আমার একটা পতাকা মোটামুটি হয়ে গেল। আমি চাচ্ছি এরকম পতাকা হবে না, একটু অন্যরকম হবে। একটু ঢেউ হবে। তাহলে আমাকে এখানে খুঁজে বের করতে হবে আসলে ঢেউটা কোথায় আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা। যে ফ্লো চার্টের ভিতর ঢেউটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটাকে আমি নিয়ে আসতে পারি। ঠিক আগের মতনই এখানে গেলাম, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। যে আপনার যে কালারটা ভালো লাগছে, এই যে এখানে একটা কালো হয়ে আছে, আমি কালোটা চাচ্ছি না। এখান থেকে নো বর্ডার দিয়ে দিলাম। এখানে আমি চাচ্ছি যে আবার বৃত্তটা নিয়ে আসতে। তাহলে এখান থেকে বৃত্তটা নিয়ে চলে আসতে পারছি। শিফট ধরে নিলে কি হবে? বৃত্তটা একদম সমান হবে। এখান থেকে আমি রেড কালার চয়েস করতেছি। এখান থেকে আমি কি করতেছি? নো কালার দিচ্ছি। ঠিক আছে? এরপর আমি ধরেন আরেকটা শেপ নিয়ে আসতেছি এখানে ব্যাম্বু দেওয়ার জন্য। সাপোজ এরকম আমরা চিকন করে ব্যাম্বুটা দিয়ে দিলাম। বসায় দিলাম আমরা। এটা একটা কালার দিতে পারি। এখান থেকে একটা আনুমানিক একটা কালার চয়েস করে দিলাম আমরা। যে একটা কালার দিলাম বা এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা আউটলাইনটাও নো লাইন করে দিচ্ছি। আমার মনে করছি যে এইটা যদি পিছনে পাঠাতে পারতাম, যে এই যে ব্যাম্বোটা আছে এটা যদি পিছনে যেত তাহলে বেটার হতো আমার জন্য। মনে হচ্ছে আমার কাছে। তাহলে শেপটা আমরা আগে পিছে করতে পারি কিভাবে? এই যে এগুলোর মাধ্যমে। গত ক্লাসে আমরা কিছুটা ধারণা নিয়েছিলাম এগুলোর। আজকে ডিটেইলস একটু বুঝি। যদি আমার পিছনে যাওয়া লাগে, তাহলে তাহলে ফন্ট তো নিব না আমরা, ব্যাকে যাওয়া লাগবে। তাহলে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাক চলে গেছে ব্যাকে। তাই এখান থেকে এখন আমি আমার মূর্তিটাকে বসায় দিতে পারতেছি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে সুন্দরভাবে এটা বসায় দিতে পারলাম। একটা ডিজাইন হয়ে গেল। তাহলে এইরকম কিছু কাজ আমরা শেপ দিয়ে করতে পারি। তো আমরা দেখালাম এরকম ফ্লো চার্টও কি করতে পারি? আমরা শেপ দিয়ে বানাতে পারি। এবার এটা কি করছে? একটা বৃত্তর মতো নিয়েছে। এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে আমরা ক্লিক করলাম, এরকম দেখবেন কি পাবেন। এই যে একটা বৃত্তর মতো আছে। এটা খুঁজলে আপনি খুঁজে পেয়ে যাবেন। এই যে একটা আছে, এই যে দেখেন একটা আছে। যে পেয়ে গেলাম আমরা শেপটা। তাহলে এটাকে আমরা কি করতেছি? যে ফার্স্ট এটা নিলাম, তারপর এটা। তাহলে এখন খুঁজেন, দেখেন এরকম কিছু পান কিনা। যেরকম আছে কিনা দেখি আমরা। এই যে একটা পাচ্ছি। তাহলে এরকম একটা শেপ নিয়ে নিচ্ছি আমরা। সেক্ষেত্রে আমরা নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা এরকম একটা ফ্লো চার্টও বানাতে পারবো আশা করছি। অ্যারোগুলো দেখবেন কি এখানে যদি শেপে চলে যান আপনি, শেপে এরকম অ্যারো পাবেন। ঠিক আছে? এই যে অ্যারো পাচ্ছেন। ঠিক আছে? এরকম আরও অ্যারো পাবেন আপনি। বা নিজে কোনো শেপ ক্রিয়েট করলে সেটা এখানে ক্যানভাস অ্যাড করেও রাখতে পারবেন আপনি। ঠিক আছে? আশা করি একটু বুঝতে পেরেছেন। তারপরে যারা সময় আমরা এরকম চ্যাট ইউজ করি। ঠিক আছে? চ্যাট আইকন এগুলো, সেগুলো এখান থেকে আপনারা করতে পারবেন। এছাড়াও আপনার কোনো শেপ ধরেন এডিট করার প্রয়োজন পড়ল, যে এই শেপটা এমন না হয়ে একটু আলাদা করতে চাচ্ছি। তাহলে এখান থেকে এডিট নামে একটা অপশন আছে, এডিট পয়েন্ট।
ঠিক আছে? এই পয়েন্টগুলো আমরা কি করতে পারবো? এডিট করতে পারবো। এই পয়েন্টকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এটাকে যেভাবে খুশি সেভাবে বসায় দিতে পারতেছেন। ঠিক আছে? এই পয়েন্টগুলো আপনি এখন মুভ করাতে পারবেন। ডিজাইন করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন এখন এই পয়েন্টগুলো মুভ করার মাধ্যমে। ঠিক আছে? আবার পয়েন্টে ক্লিক করে এডিটে ক্লিক করেন, আবার পয়েন্ট চলে আসতেছে। যেরকম খুশি আপনার সেরকমভাবে এডিট করতে পারছেন। এটা এরকম হবে না, এটা এরকম হবে, এরকম আপনার মতো আপনি নিয়ে নিবেন। ঠিক আছে? তারপরে যে আমরা গত ক্লাসে যেরকম শিখছিলাম ওয়াপের কাজটা ওখানে আছে, যেখান থেকে আপনি আপনার মতো নিতে পারেন। আমরা সাধারণত বলছিলাম থট নিলে যেখানে খুশি সেখানে আমরা শেপ নিতে পারবো। তারপর এখানে পজিশন দেওয়া আছে, আপনার শেপটা আসলে কোন পজিশনে বসবে সেটা আপনি এখানে নিতে পারবেন। যেটা আমরা যদি আমরা ওয়াপ ইউজ করি তাহলে কি লাগে না, আমাদের এক্সট্রাটা ব্যবহার করা লাগে না। ঠিক আছে? ওয়াপ দিলেই আমরা যে কোনো জায়গায় আমরা যেহেতু মুভ করাতে পারতেছি তাহলে আমাদের পজিশন আর তখন সিলেক্ট করা লাগতেছে না। তারপর এরপর যদি আমরা টেক্সট বসাতে চাই, যে আমার শেপটা আছে শেপটার ভিতরে আমি টেক্সট বসাতে যাচ্ছি, এখান থেকে আমি ক্লিক করে এখানে যদি ক্লিক করে দিই তাহলে টেক্সটের ভিতরে টেক্সট বক্স চলে আসবে। ঠিক আছে? যদি আমি এখান থেকে টেক্সট নিই বা এখান থেকে নিই তাহলে একটা টেক্সট বক্স আকারে আসবে। আর যদি আমি এইটার ভিতরে টেক্সট দেখতে চাই, কোনো বক্স আসবে না, তাহলে রাইট বাটন ক্লিক করব, অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে ক্লিক করলে এটা সরাসরি ধরুন টেক্সট আসবে। ঠিক আছে? আর যদি আমি এখান থেকে নিই তাহলে কি আসবে? একটা বক্স আকারে আসবে। আমি ক্লিক করার পর যদি ক্লিক করি তাহলে বক্স আকারে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে কালার, এখানে বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে, আপনি বিভিন্ন ধরনের স্টাইল নিতে পারবেন। যে ধরনের আপনি স্টাইল চাচ্ছেন সে ধরনের স্টাইল নিতে পারবেন। এরপর এটা তো আগে দেখালাম যে কালারের ভিতরে অনেকগুলো অপশন আছে, যে আপনি মোর কালারে গেলে আরও কালার পাবেন। এখানে অ্যাভেলেবল অনেক কালার আছে, যেরকম আপনি কালার চাচ্ছেন সেই ধরনের কালার নিতে পারবেন আপনি। তারপর যদি আমরা আরও দেখাই যে এখানে পিকচার, যে আমি এখানে কি করতে চাচ্ছি, যে জিনিসটা কি হবে না, এমন হবে না, এখানে কি হবে, পিকচার অ্যাড হবে। তাহলে এই জায়গাটা কি হবে, পিকচার চলে আসতেছে। ঠিক আছে? ওই জায়গাটা কি হবে, পিকচার চলে আসবে। তারপর যদি আমরা আরও দেখাই আপনাকে, যে এখান থেকে কি আছে, যে গ্রেডিয়ান আছে, যে এক কালার হবে না, এটা বিভিন্ন ধরনের কালার আপনি নিতে চাচ্ছেন সেটা এখান থেকে নিতে পারবেন। মোড়ে ক্লিক করলে আরও ধরনের গ্রেডিয়ান পাচ্ছেন, সলিড কালার, গ্রেডিয়ান কালার। এখান থেকে আপনি আপনার মতো গ্রেডিয়ান নিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, এখান থেকে গ্রেডিয়ান কালার নিতে পারবেন। ঠিক আছে? তবে এটা আপডেট ভার্সনগুলোতে ভালো হয়, তবে পুরাতন ভার্সনগুলো একটু কম অংশ দেওয়া আছে। ঠিক আছে? বিভিন্ন ধরনের গ্রেডিয়ান আপনি এগুলোতে ব্রাইটনেস বাড়াতে কমাতে পারবেন, এটা কতটা গাঢ় হালকা হবে সেটা আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে টেক্সচার দিতে পারবেন, বিভিন্ন ধরনের টেক্সচার আছে, যে পিকচারের মতনই এটা দেখতে শেপের আকৃতি আসবে। বিভিন্ন প্যাটার্ন আপনি দিতে পারবেন, এখানে অনেক ধরনের প্যাটার্ন আছে, যেটা আপনি ইউজ করতে চান সেটা করতে পারবেন আপনার ডিজাইনের সুবিধার্থে। ঠিক আছে? এখান থেকে শ্যাডো ট্যাডো দিতে পারবেন, যেরকম আমরা দিতে চান। ঠিক আছে? বিভিন্ন ধরনের শ্যাডো আছে, এখান থেকে কালার চয়েস করতে পারবেন, যেটা আমরা এখান থেকে করেছিলাম সেটা এখান থেকে আপনি করতে পারবেন। এখানে আরও কিছু ইফেক্ট আছে, যে রিফ্লেক্স, টিককাইট, সেসব ইফেক্টগুলো পাবেন এখানে। গ্রোথ ইফেক্ট পাবেন, এখানে গেলে ক্লিক করলে আপনি এগুলো দেখতে পাবেন। যেটাতেই যান আপনি, যে রিফ্রেটে গেলেন এখানে ক্লিক করলেন, এখানে আপনি দেখতে পাবেন যে আসলে কোনটা দিতে চাচ্ছেন। ঠিক আছে? এগুলো গ্রেডিয়ান্ট থেকে আপনি এগুলো সবগুলো পেয়ে যাচ্ছেন, যেটা এখান থেকে আমরা দেখি সবগুলো পাচ্ছি, আর এখানে আমাকে আলাদা আলাদাভাবে সেগুলো দেখায় দিচ্ছে। ঠিক আছে? তারপর আমরা যদি আরও দেখি, যে এখান থেকে টেক্সচার, যেটা আমরা এখানে দেখালাম, ঠিক আছে, সেই টেক্সচারগুলো আপনি এখানেও পাবেন। যে এখানে কি ছিল, আমাদের টেক্সচারের অপশন ছিল ফিল থেকে যে পিকচার টেক্সচার, এখানে ক্লিক করলে ঠিক একই জিনিসগুলো পাচ্ছেন আপনি। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আউটলাইন, এই যে পিছনে যেটা কালো বর্ডার আসতেছে, ঠিক আছে, সেটা এটা কতটা মোটা করতে চাচ্ছেন, কতটা চিকন করতে চাচ্ছেন সেটা আপনি এখানে করতে পারবেন। যদি এখানে খেয়াল করেন আপনারা বুঝতে পারবেন, যেখান থেকে আমরা মোটা চিকন দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের আছে, যেটা বাঁকা হবে, অন্য অন্য শেপের হবে, ঠিক সেগুলো এখান থেকেও বিভিন্ন স্টাইলে আছে, যে এরকম স্টাইলে করতে চান এর থেকে মোড়ে দিতে পারেন। আপনি মোড়ে গেলে আরও অপশন পাবেন। এখানে বিভিন্ন ইফেক্ট আছে, যেগুলো আমরা এখান থেকে দেখলাম, যে এখান থেকে আমরা চেক করলাম যে ইফেক্টগুলো, যে শ্যাডো, রিফ্লেকশন, গ্লো, সফট, 3D। ঠিক আছে? এই ইফেক্টগুলো কি আছে এইখানে আপনি দেখতে পাবেন, সেম ইফেক্ট। ঠিক আছে? যদি এখান থেকে ইউজ করতে চান এখানে ইউজ করতে পারবেন, এখান থেকে ইউজ করতে চান এখানে ইউজ করতে পারবেন। যারা একটু ওল্ড ভার্সন ইউজ করি তাদের এখান থেকে ইউজ করতে হবে, আর যারা নিউ ভার্সন ইউজ করি তখন আমরা ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসে আমাদের কাজের সুবিধার্থে। যখন এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় যে আসলে কী ধরনের ইফেক্ট পাচ্ছি আমরা, কিন্তু এখান থেকে যদি আমরা সিলেক্ট করি সেটা সহজে আমরা বুঝতে পারি আসলে কোন ইফেক্টটা এখানে কাজ হচ্ছে। ঠিক আছে? সেক্ষেত্রে আপের ভার্সনগুলো পাশে দিয়ে দিয়েছি তারা। ওকে, এইটা গেল। এখান থেকে আপনি টেক্সট নিলে সেই টেক্সটের বিভিন্ন ইফেক্ট করতে পারবেন।
ঠিক আছে? এখানে বিভিন্ন ইফেক্ট দেওয়া আছে টেক্সটের। টেক্সট বাঁকা টাকা এগুলো করতে পারবেন এখান থেকে আপনি। ঠিক আছে? এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া আছে টেক্সটের। যেমন আমরা এখানে হোম বাটনেও কিছুটা পেয়েছিলাম। যেটা কি ছিল যখন আমরা টেক্সটের কাজ করছিলাম তখন ছিল আমাদের এখানে এই যেটাতে। ঠিক আছে? এটাতে যেরকম আমরা বিভিন্ন ইফেক্ট নিয়ে কাজ করেছি, ঠিক এখানকার কিছুটা ইফেক্ট এখানে দেওয়া আছে। ঠিক আছে? ওইটা এখানে আপনি পেয়ে যাবেন। এই যে যখন শেপে ক্লিক করছেন, শেপের সাথে এটা চলে আসতেছে। ঠিক আছে? এখানে পেয়ে যাবেন আপনি। এটা অ্যালাইন যে টেক্সট কোন দিকে যাবে। ঠিক আছে? অল্টারটে এখান থেকে এটা আমরা আগে দেখালাম আগে পিছনে। এটা দিয়ে আমরা লাইন ঠিক করতে পারবো। যে আমরা দেখাই আপনাকে যে বৃত্তটা আমার এখানে আছে। আমি চাচ্ছি যে এই শেপটা এবং কি এই শেপটা বৃত্তটা একদম এই মাথা বরাবর হবে। যেটা আমরা এখান থেকে সরাসরি করতে পারবো। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে এটাকে সিলেক্ট করলাম। ২টা সিলেক্ট হয়ে গেছে, শেপে যাচ্ছি। শেপ থেকে যদি আমি অ্যালাইনমেন্ট করে দিই, যে দেখেন টপ অ্যালাইন, তো দেখেন কি ২টা একদম সমান করে দিয়েছেন। যদি আমি মিডল অ্যালাইন করে দিই, তাহলে মাঝখানে বরাবর আসতেছে। ঠিক আছে? একদম বটনে চলে যাচ্ছে। যদি এটা ইউজ করি তাহলে একদম মিডল বরাবর থাকছে। এটা ইউজ করলাম, এটা। ঠিক আছে? আপনার প্রয়োজন অনুসারে আপনি যেটা ইউজ করবেন সেটা অনুসারে তারা থাকবে। একদম মাঝখান বরাবর। ঠিক আছে? যদি ২টা ইউজ করতে চান গ্রুপ করে দিলে ২টা একসাথে তখন কাজ করবে, যেটা আমরা গত ক্লাসে পিকচারের সাথে দেখছিলাম। সেম। এখানে আমরা দেখছিলাম পিকচারের সাথে যেটা ঘুরতে পারবে। ঠিক আছে? বা এটাকে সিলেক্ট করার পরে যদি আমরা সিঙ্গেল একটা শেপ সিলেক্ট করি, সেটাকে কতটা লম্বা বাটা, ঠিক আছে? লম্বা চ্যাপটা করতে চাচ্ছি সেটা আমি এখানে করতে পারবো। ঠিক আছে? সাধারণত বৃত্তে কি হয়? সেম আকৃতির হয়ে যায়। সেজন্য ২ আর এখানে হলো হচ্ছে আমরা ২। যে সেম আকৃতির ২ থাকলো। তাহলে একটু যদি আমরা ইন্টারফেস করি তাহলে ভিতরটা একদম সমান আসবে। আশা করি একটু বুঝতে পেরেছেন। ঠিক আছে? এরপর কোনো প্রশ্ন থাকলে সেটা আমাদের কমেন্টে করবেন। সাধারণত শেপ এই কটা কাজই করলেই হয়ে যায়। আর এখানে গুছানোর স্টাইলটা সম্পূর্ণ আপনার উপর। আপনি কোথায় কোন জিনিসটা দিবেন। ঠিক আছে? আপনি যেমন এটা একটা বৃত্ত নিয়েছে, এটা একটা বড় বৃত্ত নিয়েছে, তার সাথে এই বৃত্তটা নিয়েছে। এটা একটা বৃত্ত, তার সাথে একটা বৃত্ত, একটা বৃত্ত, মানে প্রায় সবকিছু বৃত্ত দিয়ে করছে উনি। ঠিক আছে? ওকে। তারপরে আমরা যাচ্ছি এবার, আসলে শেপটা মোটামুটি বুঝতে পেরেছেন। যদি এরপর কোনো প্রশ্ন থাকে বা অন্য কিছু দেখতে চান সেটা আমাদের কমেন্টে জানাবেন, সেটা আমরা দেখায় দেব। এটাকে বলা হয় হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট কি? ধরেন আমি এখানে তাকে বোঝাতে চাচ্ছি কোনো কিছু। যে ইনার আন্ডারে ইনি কাজ করে, ইনার আন্ডারে এনারা দুজন আছে। ঠিক আছে? তারপরে ইনার আন্ডারে কি করে? মানে এরা সহকারী হিসেবে এনার দুজন আছে, ইনার আন্ডারে এরা আছে। আমি যেহেতু এটা পিকচার হিসেবে দেখাইছি, এটা টেবিল আকারে দেখাইছি, সেক্ষেত্রে কি করছে তারা? বুঝতে সহজ হইছে আমার। যদি আমি এটা লিখে বুঝাইতাম তাহলে আমার বুঝতে একটু কষ্ট হইতো। ঠিক আছে? এরকমভাবে স্মার্ট আকারে প্রকাশ করার জন্য আমরা কি করে থাকি? স্মার্ট আর্টগুলো ব্যবহার করে থাকি। যদি আমরা চলে আসি এখানে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করলে এগুলো অ্যাভেলেবল আপনি দেখতে পাচ্ছেন। এগুলো বিভিন্ন স্টাইলের আছে। ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের ফ্লো চার্টও দেখে থাকি। যে বিভিন্ন ফ্লো চার্টের মাধ্যমে আমাদেরকে বোঝানো হয় যে এটার পরে এই কাজ করা হয়, এটার পরে এই কাজ করা হয়। ঠিক আছে? যেমন সার্কুলার ভাবে এই যে ফ্লো চার্ট, যে এটার পরে এটা করতে হয়, এটার পরে এটা করতে হয়, এটার পরে এটা করতে হয়, এটার পরে এটা। এরকম চক্রাকারে অনেক কিছু ঘুরিয়ে দেখাই আমরা। ঠিক? সেই জিনিসগুলো আপনি এখানে দেখাতে পারতেছেন। এখানে বিভিন্ন স্টাইল আছে। ঠিক আছে? সেগুলো আমরা এখানে খুব সহজেই বুঝাতে পারি। আর এটাকে কিভাবে আমরা সাজাবো সেটা আমরা একটু দেখি। যে আসলে কিভাবে সাজাতে পারি আমরা। যেমন ধরেন যদি আমরা এখান থেকে সাপোজ এইখান থেকে আমরা ইউজ করলাম, সাপোজ এটা আমি ইউজ করলাম। দিয়ে ওকে পেস্ট করলাম। তাহলে এটার আন্ডারে কি করতে চাচ্ছি? আমি আরেকটা জিনিস নিতে চাচ্ছি। এটা দ্বারা আমরা এটাকে আপ ডাউন করাতে পারবো এবং কি যখন আমরা স্মার্ট আর্ট ইউজ করব তখন আমাদের ২টা জিনিস ওপেন হয়ে যাবে। একটা হচ্ছে স্মার্ট আর্ট ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। ঠিক আছে? স্মার্ট আর্ট ডিজাইনে আমাদের অনেক কাজ আছে। ফরম্যাটটা আমরা কিছুটা জানি, যেগুলো আমরা শেপের মতনই কাজ করে। ফরম্যাটের যে অপশনগুলো আছে ওগুলো শেপের মতনই একটা কাজ করবে। তবে স্মার্ট আর্টের ভিতরে যে অপশনগুলো আছে এগুলো সবগুলো আমাদের কাছে নতুন। এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। যেমন ধরেন আমার মনে হচ্ছে যে ইনার আন্ডারে আরেকটা দিতে চাচ্ছি আমি। এখানে আরেকটা দিতে চাচ্ছি। সেটা কিভাবে দিতে আমরা? এনাকে সিলেক্ট করলাম, যে এনাকে আমরা সিলেক্ট করলাম। এই বক্সটাকে সিলেক্ট করার পরে এইখানে দেখেন কি অ্যাড অপশন চলে আসছে। অ্যাডের অপশনের পর যদি আমরা অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিই তাহলে ইনার আন্ডার একটা চলে আসছে। ঠিক আছে? আমি চাচ্ছি আমার ইনার নিচে একজনকে বসাইতে। যে ইনার আন্ডারে আরেকজন বসবে। তাহলে ইনার শেপটাকে সিলেক্ট করলাম আমরা। শুধু ক্লিক করবেন। ঠিক আছে? শুধু কি করবেন? এই বক্সে আসার পর যখন এরকম চারকোনা যে বক্সটা আসতেছে, চারপাশে যে তীরটা আছে তখন যদি আসে, তখন ক্লিক করে দেখেন কি এটা পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে আপনি কি করবেন? এখান থেকে ইনার আন্ডার আমি যেতে চাচ্ছি তাহলে অ্যাড। ঠিক আছে?
ইনার আন্ডার দিতে চাচ্ছি, তাহলে ইনার নিচে দিব আমরা, অ্যাড চলে আসলো। যে নিচেরটা আমরা দিচ্ছি যে ব্লো, অ্যাবাউট, ঠিক আছে? এখান থেকে আপনি যেভাবে দিতে চান সেভাবে দিতে পারবেন। বা আমরা এইখান থেকেও কাজটা করতে পারি। এখান থেকে কীভাবে করতে পারি? যেমন ধরেন ইনার সাথে আমার টেক্সট লেখা হয়ে গেল, যে ইনার সাথে আমি টেক্সট লিখলাম, টেক্সট লেখার পরে মনে হচ্ছে যে ইনার নিচে আমি কাউকে দিব। তাহলে এখানে আসার পর যদি আমরা এই যে এইখানে, ঠিক আছে, এইখানে আসার পরে এইখানে কিন্তু আমরা লিখতেছি না, এইখানেও লেখা যায়, কিন্তু এইখানে লেখার পরে আমরা দিব না। আমরা যদি টেক্সটটা এখানে দেওয়ার পর যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে আমার একটা শেপ আসবে, ঠিক আছে? যদি আমি ট্যাবে ক্লিক করি, তাহলে এটার আন্ডারে চলে আসলো। কিবোর্ড থেকে ট্যাব, যে ক্যাপস লক, শিফট ক্যাপস লক, তার উপরে আছে ট্যাব, ট্যাবে ক্লিক করলে এটার আন্ডারে চলে আসতেছে। এইভাবে আমরা এডিট করতে পারি আমাদের মতো। এটাকে আপনি আগে পিছে উপরে নিচে মুভ করতে পারবেন এখান থেকেও, যেটা আসলে কোথায় যাবে, রাইট লেফট, আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। বা এই অপশনটাকে আমরা এখান থেকে অন করতে পারি, যদি এখানে আমরা ক্লিক করি তা অন হবে, যদি এখানে ক্লিক করি সেখান থেকে অন করতে পারবেন। এইটা দিয়ে আমরা খুব সহজে বুঝাতে পারি একজন মানুষকে, ঠিক আছে? আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। বিশেষ করে এইখানে এই জিনিসটা আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে, যে আসলে কোনটা পাশে আসতেছে, কোনটা নিচে আসতেছে, কোনটা থেকে সাইডে দিচ্ছে। এইটা যদি আপনি একটু প্র্যাকটিস করতে পারেন, তাহলে দেখবেন কি আপনার কাছে সহজ হয়ে যাচ্ছে। আমি মোটামুটি ধারণা দিয়ে দিয়েছি, প্র্যাকটিস করলে আপনার কাছে সহজ হয়ে যাবেন। এখান থেকে বিভিন্ন ধরন আছে, যে এই ধরনটা ভাল লাগছে না, আপনি ধরনটা চেঞ্জ করে নিতে পারবেন। যে ধরনটি আমরা দেখি একটু, বা অন্য ধরন দিয়ে একটু দিয়ে দেখি, যে আসলে কোনটা দিয়ে তার উপস্থাপনটা সুন্দর হচ্ছে, ঠিক আছে? এরপর আমরা কি করলাম, এখান থেকে আমরা কালার চয়েস করতে পারবো, যে ইনার পরে ইনার, ইনার পরে ইনার, এরকম ধরে আমরা কালার দিতে পারবো, ঠিক আছে? এরকম আমরা বিভিন্ন কালার আছে এখানে, আপনি নিতে পারবেন, নেওয়ার পরে সেটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখান থেকে ইফেক্ট দিবে বেশ কিছু, যে এটাকে একটু পরিবর্তন হবে, দেখেন যে একটু শ্যাডো আসতেছে, 3D আসতেছে, একটু ইফেক্ট দিবে আপনাকে বিভিন্ন ধরনের উপস্থাপনটাকে আরও একটু আকর্ষণীয় করার ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু বিভিন্ন ইফেক্ট ইউজ করতে পারেন। ওকে, যদি এখানে আমরা ক্লিক করি, একদম প্রথম এটা চলে আসবে। ধরো আমি এই ইফেক্টটা ইউজ করেছি, ইফেক্টটা ইউজ করার পর আমি এখানে যে শুধু ক্লিক করলাম রিসেট গ্রাফিক্স, তাহলে কি হবে, প্রথম যে অপশনটা থাকে আমাদের ঠিক সেটাতে চলে যাবে। দেখেন শুধু একদম প্রথম অপশনে চলে আসছে, সাধারণভাবে টেবিলটা হয়ে গেছে। আশা করি এই অপশনগুলোতে মোটামুটি ধারণা পেয়েছে। যদি ফরম্যাটে যাই, ফরম্যাটে গেলে টেক্সট যে বিভিন্ন স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো। যদি আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই, সেটা দিতে পারবো। এখান থেকে স্ট্রোক শেপের মতো আর কি, সেম। এখান থেকে আমি দিতে পারবো বিভিন্ন কালার, টেক্সট ফন্টের কালার, ঠিক আছে? এখান থেকে টেক্সট, এটা উপরে নিচে বিভিন্নটা ইউজ করলে উপরে নিচে দিতে পারবো। এটা কোথায় মুভ করতে চাইলে আমাদের ওয়াক ইউজ করতে পারবো এখান থেকে আমরা, ঠিক আছে? তো আমরা টেক্সটে যাই, টেক্সটে যাওয়ার পরেও এখান থেকে আমরা এটা শেপটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? যদি আমি সিঙ্গেল কোনোটা শেপ চেঞ্জ করতে চাই, যে এই ঘরটা কি হবে, আমার সিঙ্গেল শেপটা একটু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? একটা শেপ আমি চেঞ্জ করে দিতে যাচ্ছি, ওই একটা শেপ আমি চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? এটা একটু বড় করতে পারবো, ঠিক আছে? একটু স্মল করতে পারবো, বড় স্মল, এটা আপনার উপর নির্ভর করবে। এখান থেকে আমরা বললাম কি, যে কোনো সিঙ্গেল শেপটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আসলে একটু বুঝতে পেরেছেন, ঠিক আছে? এটা ছিল আমাদের কি স্মার্ট আর্টের কাজ। আশা করি এটুকু কোনো প্রশ্ন নেই আপনাদের, যদি থাকে আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা কি দেখলাম, এই জিনিসগুলো দেখলাম, সাথে শেপ দেখছি, স্মার্ট আর্ট দেখছি। এরপর আসছে কি আমাদের চার্ট। খুব মজার একটা বিষয় চার্ট, ঠিক আছে? চার্ট জিনিসটা কি, যেমন ধরেন আমরা যেমন স্মার্ট আর্টের মাধ্যমে বুঝালাম যে ইনার পরে ইনি, ইনার পরে ইনি, ঠিক আছে? যেটা আমাদের বোঝাতে সুবিধা হয়েছে। এখন আমার কোনো অ্যানালাইসিস আছে, যেটাকে আমি এখানে ইউজ করতে চাচ্ছি, যেটাকে উপস্থাপন করতে চাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? যেমন এটা কি আছে আমার, যে পার কোয়ার্টারের, অর্থাৎ কি প্রতি 3 মাসের কি আছে আমার সেল দেওয়া আছে এখানে, যে সেলগুলো এখানে দেওয়া আছে যে 20 সালে 13 সালে, তাহলে আমি এখানে বুঝতে পারছি যে আমার কতটুকু বৃদ্ধি পাচ্ছে, কতটুকু লো হচ্ছে, আমার বুঝতে সুবিধা হচ্ছে। আমরা বিভিন্ন ধরনের চার্ট ইউজ করতে পারি, যেমন পপুলেশন। যেমন এখানে আমরা বুঝতে পারছি যে ঢাকার পপুলেশন সবচেয়ে বেশি, কি সবচেয়ে হাই, ঠিক আছে? এটা কত ছিল, নীল কালারের সবচেয়ে বেশি হাই ছিল, তাহলে আমরা বুঝতে পারছি নীল কালার ছিল 2020 সালে, অর্থাৎ কি 2020 সালে কি হয়েছে, ঢাকার পপুলেশন সবচেয়ে বেশি বৃদ্ধি পাইছে, ঠিক আছে? এটা আমরা বুঝতে পারছি খুব সহজে, আমাদের এখানে অ্যানালাইসিস করা লাগতেছে না, আমি শুধু চার্টের দিকে তাকালে আমার বুঝতে সুবিধা হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, চার্টটা করে থাকি। তারপর ধরেন আমি এখানে বুঝাইলাম যে স্টক প্রাইস,
যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস 2020 সাল এবং কি 2019 সাল আসলে কোনটা বেশি কম হইছে। যে আমরা দেখতে পাচ্ছি যে 2019 সাল কি আছে? কমলা কালারের। তাহলে আমি দেখতে পাচ্ছি কমলা কালারটা নিচে আছে। তাহলে এখানে কি হয়েছে? তাদের এটা মোটামুটি কম হইছে। আর 2020 সালে কি হয়েছে? মোটামুটি বেশি হইছে একটু। সেটা একটু উপরে আছে। অর্থাৎ আমি ধারণা পেয়ে গেলাম। আমার অত ডিটেইলসে যদি জানা না লাগে সেক্ষেত্রে আমরা ধারণা নিতে পারি এরকমভাবে। আর যদি আমার ডিটেইলসে জানা লাগে তাহলে আমি ডিটেইলস এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? বা আপনারা চার্টের মাধ্যমেও উপস্থাপন করতে পারেন ডিটেইলস। যেমন এটা নিচের চার্টটা যদি আমরা খেয়াল করি। এর আমরা দেখাচ্ছি যে এইজ যে পপুলেশনটা বৃদ্ধি পেয়েছে ঢাকাতে তাদের আসলে বয়সের ইয়াটা কিরকম। যে বর্তমানে যে ঢাকায় যারা আছে বসবাস করছে তাদের আসলে বয়সের ডিফারেন্সটা কেমন বা কত পার্সেন্ট মানুষ এই বয়সের আন্ডারে আছে। 0 থেকে 25-31% যেটা আমরা এখানে বুঝতে পারছি। যেটা আমাদের এখানে একটু বুঝতে কষ্ট হতো। কিন্তু আমরা এখানে যদি সরাসরি তাকাই আমরা বুঝতে পারছি যে সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে কে? এইটা। 31% সবচেয়ে বেশি অংশ জুড়ে আছে। তারপর যদি আমি খেয়াল করি তাহলে কি আছে? তারপরেরটা আছে কত? এইটা। ঠিক আছে? আমার আনুমানিক কিন্তু ধারণা হয়ে যাচ্ছে যে সবচেয়ে বেশি আছে এই 0 থেকে 25, তারপর 26 থেকে 45, তারপর দেখতে পাচ্ছি 46 থেকে 60। আমার মোটামুটি একটা ধারণা চলে আসতেছে। এটাকে এডিট করব, ঠিক আছে? সাপোজ যদি আমি এডিট করি এটাকে এখন, তাহলে এটা কি হবে? তখন চেঞ্জ হয়ে যাবে। যে এডিট ডেটা আমরা যেতে পারি যে এখানে যাওয়ার পর আমরা শুধু করে দিলাম কত? যে এটা কি হবে? 36%। তাহলে দেখেন কি এখন আমি তাকালেই বুঝতে পারছি যে আসলে এটা কত আছে? 12%, 32% লোক এখানে বাস করছে। ঠিক আছে? আমার সবচেয়ে বেশি চলে আসলো তো 26 থেকে 45% আমার আইডিয়া হয়ে যাচ্ছে। এই সব ক্ষেত্রে আমরা কি করি? চার্টটা ব্যবহার করি। আর চার্টটা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা ডিটেইলস একটু দেখি। ঠিক আছে? যেমন সাপোজ ধরেন আমরা যদি এই চার্টটা নিয়ে কাজ করি, এটা নিয়ে। এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এইখান থেকে আমি এই চার্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তাহলে চার্টটাকে শুধু আমি কপি করছি। ঠিক আছে? এটা আমার টেবিল ছিল, টেবিলে সাজানো ছিল। এটাকে কপি করলাম। কপি করার পরে ইনসার্টে যাচ্ছি। ইনসার্ট থেকে যদি চার্টে ক্লিক করি, এখান থেকে আমাকে চার্ট সিলেক্ট করতে দিছে যে আপনি কোন ধরনের চার্ট ইউজ করতে চাচ্ছেন। এখানে অ্যাভেলেবল অনেক ধরনের চার্ট আছে। আপনার কাছে যেইটা দিয়ে আপনার উপস্থাপন করতে সহজ হবে সেটা দিয়ে আপনি বুঝবেন। যেমন এখানে আমরা অনেক ধরনের তথ্য উপস্থাপন করেছি আপনাদের সামনে বিভিন্ন চার্টে। কারণ ওই চার্টে ওই তথ্যটা বুঝতে সুবিধা হয়। এখন ধরেন আমি কোনো একটা বিষয়কে আলাদাভাবে উপস্থাপন করতে চাচ্ছি। যেমন ধরুন যদি আমি এই চার্টটাকে পাই চার্টে নিয়ে যাই, মানে বৃত্তাকার চার্টগুলোতে নিয়ে যাই, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না। কারণ এখানে 3টা তথ্য দেওয়া আছে। আমার জন্য বুঝতে কষ্ট হবে। অর্থাৎ 3টা পাই চার্ট উৎপাদন হয়ে যাবে তখন। কিন্তু এখানে কি ছিল? আমার সিঙ্গেল ছিল যে এইটার সাথে এটা তুলনা করছি। সেই ক্ষেত্রে আমার একটা তথ্য থাকার কারণে আমি এখানে পাই চার্টটা ইউজ করতে পারছি। এখানেও কি ছিল? 2টা তথ্য ছিল। সেজন্য আমরা কি ইউজ করছি? যে স্ট্রোক, যে 2টা লাইন ইউজ করেছি। আমার বুঝতে সুবিধা হয়েছে, যে কম্পেয়ার করতে সুবিধা হয়েছে। এখানে ছিল 3টা লাইন। সেজন্য আমরা কি করছি? হয়তো কোনটা ডান দিকে উঠাইছি, ডান দিকে করছি, কোনটা উপরের দিকে করেছিলাম। অর্থাৎ কি আমাদের বুঝার সুবিধার্থে সম্পূর্ণই। তাহলে এটাকে আমরা কপি করলাম। কপি করার পরে চার্টে চলে যাচ্ছি। এই চার্টটা আমরা ব্যবহার করতেছি। এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ওকে প্রেস করতেছি। এর ভিতরে অনেকটা ডিফারেন্ট আছে, যে আপনার যেটা খুশি সেটা নিতে পারবেন। 3D বিভিন্ন শেপের আছে। আমি এটা নিলাম, কাসওয়ার্ডটা নিয়েছি। কাসওয়ার্ডটা অবশ্যই বাইরে রাখবেন। ঠিক আছে? বক্সের ভিতরে কাসওয়ার্ড দিবেন না। বাইরে নিলাম, বা এখানে দিতে পারেন, বা এখানে দিতে পারেন। এখানে আমরা দিলাম কাসওয়ার্ডটাকে। ইনসার্ট, এটা নিলাম, এটা নিলাম। আমার চার্টটা চলে আসছে। আমরা যে তথ্যটা দিতে চাচ্ছিলাম সেই তথ্যটা করলাম। এখানে কেটে দিচ্ছি সম্পূর্ণ তথ্য, বা আপনি এখানে এডিট করলে সেটা আপনার চার্টে দেখাবে। আপনি যেভাবে এডিট করবেন সেইভাবে আপনাকে চার্টে দেখাবে। আমরা এই সম্পূর্ণ তথ্যটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমার যে তথ্যটা আছে সেটা শুধু পেস্ট করে দিলাম এখানে। এটাকে আমি ডিলিট করে দিলাম। তাহলে আমার তথ্য বসানো শেষ। এখন দেখেন কি আমার চার্টটা চলে আসছে এখানে। এই দেখেন আমার চার্ট। তাহলে আমার বুঝতে সুবিধা হচ্ছে। এটাকে আমরা থ্রো করে দিলাম। তাহলে যেখানে খুশি হন সেখানে বসাতে পারবো আমি। ওকে, তাহলে এটাকে নিয়ে আমি এখানে এখন বসাই দিলাম চার্টটা। এইভাবে তথ্যটা আমার বসে গেল। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? আর যখন আমরা চার্ট ইউজ করলাম, চার্ট তো নিয়ে আসতে পারলাম। চার্ট নিয়ে আসার পরে আমাকে এখানে আবার 2টা অপশন ওপেন হয়ে গেছে। একটা চার্ট ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। ফরম্যাটটা ঠিক আগের মতনই, যেমন আমরা শিখেছিলাম ছবিতে, মানে পিকচারে, শেপে, স্মার্টাতে, সেই ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। সেম জিনিস। আশা করি ফরম্যাটটা আপনাদের সমস্যা হবে না। সমস্যা হবে চার্ট ডিজাইন নিয়ে। চার্ট ডিজাইন কি? এখান থেকে আপনি বিভিন্ন কিছু অ্যাড করতে পারবেন।
তথ্য আসবে নাকি আসবে না। যেমন এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে ১-২। আমি চাচ্ছি এটা থাকবে নাকি থাকবে না। আপনার ইচ্ছা। এখান থেকে যদি আরেকটা যান, এটা আরেকভাবে শো করবে। এখান থেকে অন্য কিছু দিতে পারবেন আপনি। এখান থেকে তথ্য দিতে পারবেন, ডেটা দিতে পারবেন। যেমন তথ্যগুলো চলে আসতেছে আমার এখানে। চাচ্ছেন যে আসলে কতটুকু তথ্য থাকবে, সেগুলো আপনি এখানে এড করে দিতে পারবেন। যেটা এত চলে আসলো, তথ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? এখানে আরো ধরনের আপনি দিতে পারেন। অর্থাৎ বিভিন্ন ধরনের স্টাইল দেওয়া আছে আপনার এখানে। ঠিক আছে? এখানে কুইক লেআউট, অর্থাৎ কি বিভিন্ন তথ্য এখানে আপনি দিতে পারবেন, যেগুলো কি করছে, এইগুলো ইউজ করে তারা এখানে আপনি কিছুটা উপস্থাপন করে দিচ্ছে। ঠিক আছে? তারা আগে থেকে বেশ কিছু এডিট করে আপনাকে দিয়ে দিছে এখানে। আপনার পছন্দ অনুসারে আপনি যেইটা খুশি সেটা ইউজ করতে পারবেন। ঠিক আছে? এখান থেকে আমরা কালার চুজ করতে পারবো যে আসলে কোন কালার ভাল লাগছে আপনার কাছে। এখানে এভেইলেবল কালার দেওয়া আছে, প্যাটার্ন দেওয়া আছে। আপনার কাছে যেটা ভাল লাগবে আপনি সেটা ইউজ করতে পারবেন। এখানে বিভিন্ন কালার ডিজাইন দেওয়া আছে, যেটা আপনার বুঝতে সুবিধা হবে বা উপস্থাপন করতে সুবিধা হবে সেরকমভাবে আপনি দিতে পারেন। ওকে? এখান থেকে সিলেক্ট ডেটা, যে আমরা যে টেবিলটা ইউজ করেছিলাম এক্সেলে, আমরা যখন চার্টে ক্লিক করেছিলাম আমাদের যে এক্সেল টেবিলটা দিয়েছিল ঠিক সেটাই চলে আসছে। এটাকে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। এবং কি আপনি যদি আবার এখান থেকেও চান এডিট, তাহলে এখান থেকে আপনি করতে পারেন কি এডিট করতে পারবেন। আপনার যেটা এডিট করার প্রয়োজন সেটা এডিট করতে পারছেন আপনি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে মনে হচ্ছে না এই চার্টটা আমার ভাল লাগছে না, আমি অন্য কোনো চার্ট ইউজ করব। তাহলে এখানে শুধু ক্লিক করবেন, ক্লিক করে আপনার যেই চার্টটা ভাল লাগবে সেই চার্টটা আপনি এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন। সাপোজ আমার এরকম চার্ট দরকার, আমি শুধু ক্লিক করলাম, চার্টগুলো আমি এরকম দেখতে পাচ্ছি এখন। আশা করি মোটামুটি আপনার চার্ট সম্পর্কে ধারণা চলে আসছে। আর ফরম্যাট আগের মতনই সেম, কালার, সেই টেক্সট আগের জিনিসই সব। ওকে, তাহলে আশা করি শেপ, স্মার্ট আর্ট, চার্ট এগুলো বুঝতে পেরেছেন আপনারা। এরপর একটা জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে স্ক্রিনশট। আচ্ছা দেখি আপনাদের এখানে আছে কিনা। ওকে, স্ক্রিনশট আমরা এখানে শিখে নিই একটু, কেন আমাদের এটা প্রায় লাগে। এখান থেকে স্ক্রিনশট নিব না আমরা। আমরা স্ক্রিনশটটা নিব কিভাবে? কিবোর্ডে যখন আমরা ক্লিক করি তখন দেখবেন কি প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে। ঠিক আছে? আমি যদি দেখাই আপনাদেরকে। যখন আমরা কিবোর্ডে যাব তখন দেখবেন কি এরকম প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে, যে এটা। ঠিক আছে? এইটা। এটা যদি আপনি ক্লিক করেন, সাপোজ আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমরা আমাদের যে উইন্ডোজ থাকে, ঠিক আছে? আমাদের যে উইন্ডোজ এখানে থাকে, যেখান থেকে আমরা সফটওয়্যার ইনস্টল করা সফটওয়্যারগুলো পেয়েছিলাম, সেখানে গেলে বা এখানে আমরা সার্চও করতে পারি। পেইন্ট আসলে এখানে যদি আমি পেস্ট করি কন্ট্রোল ভি, ওইখানে কি করছি, পেইন্ট স্ক্রিনে ক্লিক করেছি, এখানে শুধু কন্ট্রোল ভি প্রেস করেছি। তাহলে কি আসলো, আমার স্ক্রিনশটটা চলে আসলো। এটা আসলে মোবাইলের মতো এত সহজ না যে ২টা বাটন ক্লিক করলাম হয়ে গেল। এখানে প্রথমে কপি করতে হবে, কপি করার পরে আপনার যেটুকুন লাগবে সেটুকুন কেটে নেবেন আপনি এখান থেকে, যে এইটুকু অংশ আমার লাগবে। আপনি নিলেন, নেওয়ার পরে শুধু কি করবেন, ক্রপে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু সেভ দিয়ে দেবেন। ঠিক আছে? এই একটা স্ক্রিনশটের উপায় আছে। আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে এখান থেকে আপনি এইটাকেও ইউজ করতে পারবেন। ঠিক আছে? এই টুলটাকে ইউজ করতে পারবেন। যদি এই টুলটাকে আপনি ইউজ করতে চান সেটাও করতে পারবেন। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে নিউ ক্লিক করতে হবে। নিউ ক্লিক করার পরে আপনি কতগুলো স্ক্রিনশট দিতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখান থেকে শুধু সেভ করবেন, যে কোথায় আসলে সেভ করতে চাচ্ছেন। ঠিক আছে? এই ২ টা উপায়ে আমরা কি করে থাকি, স্ক্রিনশট দিয়ে থাকি। যেগুলো হচ্ছে কি আপনার হচ্ছে 10, 7 এগুলোতে আরকি। যদি আপনি 11 ইউজ করেন, 11 এ আরো সহজ। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কি হয়ে গেছে, এই ২টা অপশন শেষ হয়ে গেছে। এর সাথে আমাদের কি আছে, হাইপারলিংক, বুকমার্ক, ক্রস। এগুলো খুব মজার কাজ করে এগুলা। যদি আমরা চলে যাই একটু, যেমন এখানে চলে আসলাম আমি। এখানে আসার পরে যদি আমরা একটু খেয়াল করি, লিঙ্ক বা হাইপারলিংক যেটাকে আমরা বলে থাকি। হাইপারলিংক আমরা বিভিন্ন ওয়েতে ইউজ করতে পারি। যেমন ধরেন আমরা অনেক সময় ইউজ করে থাকি যে আসলে ইউজ করি কি, যে আমরা উইকিপিডিয়া ইউজ করি। যেমন উইকিপিডিয়ায় আমি সার্চ করলাম বাংলাদেশ সাপোজ। যদি বাংলাদেশে আমি একটু ঢুকি, বাংলাদেশে ঢোকার পরে এখানে দেখেন কি নীল হয়ে আছে অনেক কিছু। যে এই যে সাউথ এশিয়া, যদি আমি এখন উইকিপিডিয়ায় আছি, উইকিপিডিয়ায় যদি আমি ক্লিক করি সাউথ এশিয়ায়, তাহলে এখন সাউথ এশিয়ার পেজে নিয়ে চলে গেছে আমাকে। অর্থাৎ কি এই যে একটা পেজের সাথে আরেকটা পেজের যে লিঙ্ক করে রাখছে তারা, এই লিঙ্ক করাকে বলা হয় হাইপারলিংক। ঠিক আছে?
বিভিন্ন তথ্যের সাথে তারা লিঙ্ক করে রাখছে। ঠিক আছে? এই বিভিন্ন হতে বেঙ্গলি, বাংলা, ঢাকা। আমি ওগুলো সম্পর্কে বিস্তারিত বুঝার ক্ষেত্রে আমাকে ওই পেজে যাইতে হবে। তাহলে এরকম যারা লিঙ্ক করে রাখছে এইটাকে বলা হয় হাইপার লিঙ্ক। এইটাও যদি আমরা ওয়ার্ডের ডকুমেন্টে করতে চাই করতে পারবো। কিভাবে? আমরা যে টেক্সটটাতে কাজ করতে চাচ্ছি, যেমন ওরা যে টেক্সটটাতে কাজ করতে চাচ্ছে সেই টেক্সটটাকে প্রথমে সিলেক্ট করছে। সিলেক্ট করার পরে যদি আমরা এই হাইপার লিঙ্কে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন চলে আসবে। ঠিক আছে? এখান থেকে আপনি যেটাকে সিলেক্ট করে দিবেন সেই অপশনটাকেই তারা চয়েস করে নেবে। এখানে অ্যাড্রেস হিসেবে থাকবে যে বিভিন্ন অ্যাড্রেস, যে এইটা চাচ্ছেন বিভিন্ন কিছু আপনি এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে? কোনো ডকুমেন্টের যদি লিঙ্ক চান, যে আমার ডকুমেন্ট আছে এখানে, সেই ডকুমেন্টে চলে যাবে সেটা তথ্যটা দিতে পারবেন। যে আপনি ইমেল অ্যাড্রেসে দিতে চাচ্ছেন সেটাও দিতে পারবেন, বা যদি মনে করেন আপনি এই লিঙ্কটাও কপি করে ওখানে দিতে চান সেটাও আপনি করতে পারবেন। যে এই লিঙ্কটা আমি কপি করে কী করলাম, শুধু এখানে আমি দিয়ে দিলাম। যদি আমি ওকে প্রেস করি তাহলে কি হবে, কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে, কন্ট্রোল চেপে ধরে যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে তাকে সরাসরি ওই পেজে নিয়ে চলে যাবে। ঠিক আছে? যেমন ধরুন আপনি কি করলেন, একটা সিভি তৈরি করলেন যেখানে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনি এরকম হাইপার লিঙ্ক করে দিতে পারেন, বা আপনি কাউকে একটা পিডিএফ পাঠাইছেন সেখানে আপনার কোম্পানির যে নেমটা সেটা আপনি হাইপার লিঙ্ক করে দিলেন, বা আপনার যে কোম্পানির ওয়েবসাইটটা সেটা হাইপার লিঙ্ক করে দিলেন, সেখানে ক্লিক করার সাথে সাথে আপনার কোম্পানির ওয়েবসাইটে চলে গেল। এরকম ক্ষেত্রেও কি করতে পারি, আমরা এরকম হাইপার লিঙ্কটা ব্যবহার করতে পারি। ঠিক আছে? আশা করি হাইপার লিঙ্কটা বুঝতে পেরেছেন। আপনি যে কোনো কিছুর সাথে করতে পারবেন হাইপার লিঙ্কটা। যে আমি লিঙ্কের সাথে করলাম, আপনি চাচ্ছেন কোনো ডকুমেন্ট, কোনো কিছু, সেটা আপনি করতে পারবেন। ঠিক আছে? যার সাথে করবেন, যে আপনার কম্পিউটারে থাকা কোনো ফাইলের সাথে করতে চাচ্ছেন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? এখানে অ্যাভেলেবল কম্পিউটারে রাখা ফাইল আছে। যে খুঁজে বের করবেন, খুঁজে বের করে ওকে প্রেস করবেন। যদি আমি এখন এটাকে ক্লিক করি, সরাসরি ওই ফাইলে চলে যাবে আমাকে। এরকম। এরপর আসছে কি বুকমার্ক। বুকমার্কের কাজ কি? সাপোজ আপনি একটা বড় ডকুমেন্ট পড়তেছেন। পড়তে কি হলো, আপনাকে বস ডাক দিল, বা কি হলো আপনি কোনো একটা জরুরি কাজে চলে গেলেন। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, ওই পেজটাতে আমরা যেমন ভাঁজ করে রাখি না বই পড়লে? আমরা বই পড়লে যেমন ভাঁজ করে রাখি যে এতদূর আমার পড়া হয়েছে, বা আমরা কি করে একটা সুতা দিয়ে রাখি যেটা আমাদের ডায়েরির সাথে থাকে, এরকম আমরা সুতা দিয়ে রাখি। ঠিক সেই জিনিসটা আমরা এখানে করতে পারবো। যেটাকে আমরা সিলেক্ট করলাম যে আমার এতদূর পড়া হয়েছে সাপোজ, দিয়ে আমরা যদি বুকমার্কে যাই, আমি এখানে লিখলাম যে কোনো একটা নাম দিয়ে আমি লিখলাম যে টুডে বা টুমোরো, এরকম একটা নাম দিয়ে লিখলাম। যদি আমি অ্যাডে ক্লিক করি তাহলে এটা আমার অ্যাড হয়ে থাকলো। আমি যদি এটাকে ডিলিটও করে দিই, ঠিক আছে, যদি আমি এটাকে কেটে দিলাম, সেভ দিলাম, ঠিক আছে, এটা আমি সেভ করে দিলাম। যদি এখন কেটে দিই, এখন যদি আমি ওপেন করি, এখন যদি আমি বুকমার্কে যাই, তাহলে দেখেন কি আমি শুধু এইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে গোতে ক্লিক করলেই আমাকে ওইখানে নিয়ে চলে গেল। এরপর আমি কি করতে পারবো, এখান থেকে আবার পড়তে পারবো। এতে কি হচ্ছে না, আমাকে খোঁজা লাগছে না। আমরা কি করতাম, এরকম করে খুঁজে বের করতাম, ও এত দূর পড়া হয়ে গেছে, এত দূর পড়া হয়ে গেছে। যদি বুকমার্কটা আমি ইউজ করি তাহলে আমার কি লাগবে না, এরকম খুঁজে পড়া লাগবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখেন কি, যে আমার যদি এখানে দেখেন আপনি, আমার একটা সূচিপত্র, ঠিক আছে। এরপর আসলে কি ক্রস রেফারেন্স আমরা কথা বলি এবার। ক্রস রেফারেন্সের কাজ কি? এটা হচ্ছে সূচিপত্রের মতো কাজ করে। যেমন এটা আমার একটা বই, সাপোজ আমি কি আছে ৩টা গল্প লেখা আছে, গল্প ১, গল্প ২, গল্প ৩। এখন যদি এরকম করি, আমার গল্প ৩ পড়া দরকার, আমাকে আবার চাকা ঘোরায় নিচে যাওয়া লাগবে বা খুঁজে বের করা লাগবে। আমার এখানে পেজ কম, আমার জন্য সহজ হচ্ছে। যদি আমার এটা ৩০০-৪০০ পেজের হয়, তখন কি করতে পারি আমরা? শুধু কি করতেছি দেখেন, আমি এখানে শুধু ক্লিক করতেছি কন্ট্রোল ধরে, যদি ক্লিক করলাম আমাকে ৩ নাম্বার গল্প নিয়ে চলে আসলো তারা। এটা আমার সূচিপত্র ছিল। ঠিক আছে? এটাকে কাজ করে কি ক্রস রেফারেন্স। কিভাবে? আমার যে ডকুমেন্টগুলো ছিল, এই ডকুমেন্টগুলো যদি আমি এখন ক্লিন করি, দেখেন এটাকে ক্লিন করলাম, এটাকেও ক্লিন করে দিচ্ছি আমি, এটাকেও ক্লিন করে দিলাম। ঠিক আছে? এখন সবগুলো আমি কি করতেছি, এটাকে আমি কেটে দিলাম একদম, যেটা আমার বাদ। এখন আমি সূচিপত্র বানাতে চাচ্ছি, সেটার জন্য আমি কি করব? আমার যে নামগুলো আছে বা হেডলাইনগুলো আছে, প্রতিটা পেজের যে হেডলাইন থাকে, যে প্রতিটা অধ্যায়ের হেডলাইন থাকে বা প্রতিটা পেজ নাম্বার থাকে, ঠিক সেই জিনিসগুলোকে আমরা এখন ফলো করব। আমি যা দেখাই দিলাম যে এটা আমার একটা টাইটেল, যেটা আমরা এইখানে স্টাইলে শিখেছিলাম হেডিং হিসাবে। এই যে হেডিং, এখান থেকে আমি হেডিং দিতে পারি, টাইটেল দিতে পারি, সাবটাইটেল, যেই না খুঁজে সেই নামে আপনি দিতে পারেন। বুক টাইটেল আমি এখানে সাধারণত ইউজ করলাম হেডিং 2। টেক্সট একটু বড় থাকলো, আমাকে বুঝতে সুবিধা হচ্ছে যে এটা একটা হেডিং,
আমার এখানে বুঝতে সুবিধা হচ্ছে। সেজন্য আমি কি করলাম, এটাকে সিলেক্ট করলাম, হেডিং 2 করে দিচ্ছি সবগুলোকে আমি হেডিং 2 করে দিলাম। এখন চলে আসলাম সূচিপত্রে, ইন্টার নিচে আসলাম, এখানে আমার সূচিপত্রখানে অ্যাড করবো আমি। সেজন্য আমি ক্রস রেফারেন্সে চলে গেলাম, যেই নামগুলো আমি সেভ করেছি সেই নামগুলো এখন আমি এখানে পাবো। কী হিসাবে সেভ করছিলাম আমি? হেডিং হিসাবে সেভ করেছিলাম। হেডিংয়ে গেলে দেখেন কি এই যে 3টা আমি হেডিং সেভ করেছিলাম। 1 নাম্বার হেডিংয়ে ক্লিক করলাম, ইনসার্ট করলাম। 2 নাম্বার হেডিংয়ে ক্লিক করলাম, ইনসার্ট করলাম। 3 নাম্বার হেডিংয়ে ক্লিক করলাম, ইনসার্ট করলাম। দেখেন কি 1টা আসছে, 2টা আসছে। 3 নাম্বার যদি ক্লিক করি 3 নাম্বারটা চলে আসছে। এখন এখান থেকে আমি একটু মডিফাই করে নিতে পারি, যে আসলে আমার মডিফাই করে নিলে আমার জন্য একটু বুঝতে সুবিধা হবে। ওকে, এখন যদি আমি ক্লিক করি কন্ট্রোল চেপে ধরে, তাহলে ওটাতে চলে যাবে। কন্ট্রোল চেপে ধরে ওটাতে ক্লিক করলে ওটাতে চলে যাবে। এটা হচ্ছে ক্রস রেফারেন্সের কাজ। ঠিক আছে, 3টা কাজই অনেক মজার। ঠিক আছে, আপনি যখন কাজ করবেন তখন আসলে বুঝতে পারবেন। লিঙ্ক, হাইপার লিঙ্ক, ক্রস রেফারেন্স আপনাকে কাজ করা সহজ করে দেয়। এরপরে যেটা আমি ইউজ করি কি আছে, হেডলাইন। হেডলাইন কি, আমরা যখন কোনো টেক্সট বা বই পড়ি দেখবেন কি উপরে একটা লাইন দেওয়া থাকে, এখানে একটা লাইন দেওয়া থাকে, এখানে একটা লাইন দেওয়া থাকে, বা নিচে কি থাকে যে একটা উক্তি দেওয়া থাকে, এরকম অনেক সময় আমরা পড়ে থাকি। ঠিক সেই জিনিসগুলো আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। যেখানে ক্লিক করে আপনি যেরকম চাচ্ছেন, এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনার যে স্টাইলটা ভালো লাগে সেই স্টাইলটা নিতে পারেন। যদি ক্লিক করেন সেটা হেডলাইন হিসেবে থাকবে। আপনি এখানে টাইপিং করলেন, যে সাপোজ আমি আমার নাম টাইপিং করলাম, নাম টাইপিং করার পরে আমি কেটে দিই এটাকে। ওকে, তাহলে প্রতিটা নামের বইয়ের উপরে শুভ শুভ থাকবে। ঠিক আছে, এটা কি হেডিংয়ের কাজ করতেছে। আমি যদি আবার এটাকে কি করি, যে ফুটার হিসাবে ইউজ করতে চাই, তাহলে ফুটারে গিয়ে ক্লিক করতে পারেন আপনি, যে ফুটার হেডিং কি উপরে মাথা অর্থাৎ পেজের উপরে থাকবে, আর ফুটার কি পেজের নিচে থাকবে। ঠিক আছে, হেডিং, ফুটার, হেডার আর ফুটার। ঠিক আছে, আপনার প্রয়োজন অনুসারে আপনি যেরকম চাচ্ছেন, ফুটার হিসেবে চলে আসলো। আপনার প্রয়োজন অনুসারে আপনি যেরকম নেবেন ঠিক সেরকমই পাচ্ছেন। এখানে আবার ফুটার আর হেডার নামে আরেকটা অপশন ওপেন হয়ে গেছে। এখানে আমরা যেটা জিনিস জানি, হেডিং আর ফুটার, পেজ নাম্বারটা আমরা একটু পরে দেখতেছি। এখানের সাথে আমরা কিছু অ্যাড করতে পারবো, ইনসার্ট করতে পারবো, শুধু শুভ নাম না। আমরা যদি ডেট দেই, ঠিক আছে, ডেটে বিভিন্ন ফরম্যাট আছে, ক্লিক করেন, ডেট চলে আসবে। কিসে আসবে, যে এখানে আপনি দিবেন। ওকে, ডেট চলে আসতে দেখেন। ঠিক আছে, যদি অথরাইজ বা নেম, পাথ, কিছু যদি আপনি অ্যাড করতে চান সেগুলো ইউজ করতে পারবেন। কুইক পার্টে অথরাইজ, এখানে বিভিন্ন কিছু পাচ্ছেন আপনি। ডকুমেন্ট প্যাটার্ন, এখানে অনেক কিছু পাচ্ছেন। ঠিক আছে, বা কোনো যদি ছবিও অ্যাড করতে চান, যেটা প্রতি পেজে এই ছবিটা থাকবে হেডার হিসাবে, সেই ছবিটাও আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যেই ছবিটা কি থাকবে, হেডার হিসাবে থাকবে। এখানে বিভিন্ন স্যারকে আমরা দেখি যে বিভিন্ন সময় কী করে, এরকম হেডার হিসাবে ছবিগুলো ইউজ করে রাখে। যদি আমি এখানে ইউজ করি তাহলে দেখেন কি আমার 2টা পেজেই চলে আসছে ছবিটা। এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আরেকটা কাজ আছে এখানে, সেটা হচ্ছে সাইজ। আসলে আমার হেডারটা কতটুকুন থাকবে, বা এই যে আমি টেক্সটটা লিখছি এখানে কতটুকুন গ্যাপ থাকবে টেক্সটের উপরে, সেটা আমরা এখান থেকে ঠিক করে দিতে পারবো। যদি আমি কমাই দিই তাহলে কমে যাবে, যদি বাড়াই দিই এটা বাড়তে থাকবে। সাধারণত 0.5 থাকে। আমরা অনেক সময় কী করি, আমরা 2 ইঞ্চি ইউজ করি বা 3 ইঞ্চি ইউজ করি, মানে 3 ইঞ্চি ইউজ করে থাকি, 0.3 ইউজ করে থাকি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা কি পেজ নাম্বার। এখান থেকে ইউজ করতে পারি, বা আমাদের এখানেও যেটা আছে সেটাও, যে এখানে বিভিন্ন পেজ নাম্বার আছে। আপনি আসলে কোন ধরনের পেজ নাম্বারটা চাচ্ছেন। যদি একবার আপনি পেজ নাম্বার ব্যবহার করে দেন, তাহলে প্রতিটা পেজে আপনার পেজ নাম্বারটা অটোমেটিকভাবে আসতে থাকবেন। আপনাকে বারবার কি করা লাগবে না, সেটা ঠিক করে নেওয়া লাগবে না। ঠিক আছে, আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। পেজ নাম্বার কি, হেডার কি, ফুটার কি। পেজ নাম্বারের সাথে আরেকটা জিনিস আছে, যে ফার্স্ট পেজ। ঠিক আছে, ডিফারেন্ট নাম্বারে যদি আমরা কাজ করতে চাই, সেখানে আমরা এটাকে ইউজ করতে পারি। যে আমার প্রথম পেজটা কি থাকবে না, এটা থাকবে না কোনো নাম্বার। সেকেন্ড পেজ থেকে কী হবে, নাম্বারটা শুরু হবে। সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্টে করবেন। তাহলে আমরা আজকে কি শিখলাম, যে পেজের যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো শিখলাম আমরা, যে কাভার, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রোকেন, তারপর কি শিখলাম শেপ, তারপর কি শিখলাম স্মার্ট আর্ট, চার্ট। ঠিক আছে, তারপরে স্ক্রিনশট কীভাবে দিতে হয় সেটা শিখলাম, লিঙ্ক, বুকমার্ক,
ক্রস রেফারেন্স, তারপর কি লিখলাম হেডার ফুটার ইজ নাম্বার। যদি এগুলোর ভিতরে কোনো প্রশ্ন থাকে আপনাদের সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাসে ধরি, পরবর্তী ক্লাস পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।